ঐতিহাসিকদের মতে যিশুর জন্মের ঢের আগে চীনে প্রথম উৎপন্ন হয়েছিল রেশম। সেই রেশম দিয়ে তৈরি বস্ত্র ব্যবহৃত হতো ওই দেশেই, কারণ তখনও গড়ে ওঠেনি আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থা। দ্বাদশ শতকের প্রথম ভাগে চীন সম্রাট হুইজংয়ের আঁকা ছবি দেখে জানা যায় সে সময় রেশম সুতো উৎপাদনের মূল কুশীলব ছিলেন মহিলারা। তাং সম্রাটদের আমলে রেশমের কাপড়ের রং নির্ধারণ করত সামাজিক শ্রেণী বিভাজন। রেশম বাণিজ্য শুরু করতে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সিল্ক রুট গড়ে তোলে চীন। জাপান, আরব, রোম প্রভৃতি দেশগুলির আগেই সেই রেশম পৌঁছায় ভারতে। যতদূর জানা যায় বৌদ্ধ সন্ন্যাসীদের মাধ্যমেই সেই রেশম তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছিল। সে সময়টাও বড় কম নয়, যিশুর জন্মের প্রায় 2000 বছর আগে। বর্তমানে গোটা বিশ্বের রেশম উৎপাদনের হিসেব অনুযায়ী চীনের পরে ভারতের স্থান। ইতিহাসের দলিল বলছে প্রাচীনকাল থেকে গোটা দেশের সমাদৃত মুর্শিদাবাদ সিল্ক। মুঘল সম্রাটদের গায়েও শোভা পেত এই বাংলার রেশমি বস্ত্র। মূল উৎপাদক মালদা জেলা। গঙ্গার পলি বিধৌত সমভূমি এবং অনুকূল আবহাওয়া দুয়ের সঙ্গমে এই জেলা হয়ে ওঠে ভারতীয় রেশম উৎপাদনের অন্যতম এলাকা। এখনো দেশের মোট রেশম উৎপাদনের 8% উৎপাদিত হয় এই জেলায়। রাজ্যের পরিসংখ্যানে যা 80%। আম জেলার প্রধান বাণিজ্যিক ফসল হিসেবে নাম ডাক পেলেও পিছিয়ে নেই রেশমও। জেলার দ্বিতীয় প্রধান বাণিজ্যিক ফসল হিসেবে উচ্চারিত হয় রেশমের নামে। একটি ছোট্ট পরিসংখ্যান তার অন্যতম প্রমাণ। এই জেলার প্রায় 60,000 পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই রেশম শিল্পের সঙ্গে জড়িত। প্রশাসনিক হিসেব অনুযায়ী বর্তমানে রেশম চাষ চলছে জেলার 15টি ব্লকেই। তবে সিংহভাগ চাষ হয় কালিয়াচকের 3টি এবং চাঁচল ও হরিশ্চন্দ্রপুরের 2টি ব্লকে। রেশম কীট, যা বিজ্ঞানগতভাবে বোম্বিক্স মরি নামে পরিচিত, তার প্রতিপালনের প্রয়োজন তুঁত গাছের পাতা, কীটের প্রধান খাদ্য। এই মুহূর্তে জেলার 20,372 একর জমিতে চলছে তুঁত চাষ। এই শিল্পের সঙ্গে যুক্ত পরিবারের সংখ্যা 59,094। কীটের ডিম উৎপাদন করার কাজে নিযুক্ত রয়েছেন 249 জন। বছরে উৎপাদিত গুটির পরিমাণ 12,756.60 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য 300 কোটি টাকা। তা দিয়ে উৎপাদিত হয় 1,380.62 মেট্রিক টন রেশমি সুতো। রেশম গুটি থেকে সুতো নির্মাণের কাজে যুক্ত রয়েছেন 4,241 জন। শতাব্দী প্রাচীন এই শিল্প সত্যি মালদাবাসীর গর্ব। কালের প্রভাবে অনেক শিল্প অবলুপ্ত হয়ে গেলেও রেশমের ক্ষেত্রে সেই অঘটন ঘটেনি। জেলা রেশম দপ্তরের উপ অধিকর্তার বক্তব্য, বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে কোনো শিল্পই টিকে থাকতে পারে না। সময়ের সঙ্গে প্রতিনিয়ত ঘটে চলেছে মানুষের আর্থ সামাজিক পরিবর্তন। তাই প্রাচীন এই ঐতিহ্যকে সুনামের সঙ্গে টিকিয়ে রাখতে গেলে এই শিল্পেও সমকালীন বিবর্তন অত্যন্ত জরুরি। কারণ সময়ের সঙ্গে সঙ্গে একদিকে মানুষের যেমন রুচির পরিবর্তন হচ্ছে, তেমনি বিভিন্নভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়ায় আয়ের পরিধিও অনেক বেড়েছে। তাই বহু শতাব্দী প্রাচীন এই শিল্পের উন্নতির জন্য যে কটি বিষয়ে জোর দেওয়া হচ্ছে সেগুলি হল: উন্নত প্রযুক্তির মাধ্যমে বেশি আয়ের দিকে লক্ষ্য রেখে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত রেশমের গুণগত মানের উন্নয়ন, প্রয়োজনীয় শ্রমিকের সংখ্যা কমানোর পক্ষে প্রযুক্তিগত পরিবর্তন, শিল্প বান্ধব প্রযুক্তি প্রবর্তন। এ ব্যাপারে সরকারের তরফে একগুচ্ছ প্রকল্প নেওয়া হয়েছে। বিবর্তন একটি চলমান পদ্ধতি। সময়ের দিকে লক্ষ্য রেখে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সেই সব প্রধান প্রযুক্তিগুলি গ্রহণ করার জন্য সুপারিশ করা হচ্ছে।
এই জেলায় বছরে 5টি সময় রেশম চাষ করা হয়। প্রতিটি ভাগ বন্ধ নামে স্থানীয় মহলে পরিচিত। মাস অনুযায়ী বন্ধগুলির নাম হল বৈশাখী, আষাঢ়ী, ভাদরী, অগ্রহায়ণী ও ফাল্গুনী। এর মধ্যে অগ্রহায়ণী ও ফাল্গুনী বন্দে বহুচক্রী ও দ্বিচক্রী শঙ্কর চাষ হয়। প্রতিকূল আবহাওয়ার জন্য বাকি 3টি বন্দে বহুচক্রী চাষ হয়। বর্তমান অনুকূল পরিবেশে অধিক পরিমাণে বহুচক্রী ও দ্বিচক্রী শঙ্করের পাশাপাশি সম্পূর্ণ দ্বিচক্রী শঙ্কর ও প্রতিকূল পরিবেশে বহুচক্রী শঙ্কর জাতের বদলে বহুচক্রী ও দ্বিচক্রী শঙ্কর জাতের পলু পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ফলাফলও যথেষ্ট উৎসাহজনক। প্রয়োজন মানসিক গ্রহণযোগ্যতার সাথে সাথে উন্নত প্রযুক্তি গ্রহণ। বহুচক্রী জাতের পলু পোকাতে প্রায় 100 ডিমে 22 থেকে 25 কেজি গুটি তৈরি হতো। সেক্ষেত্রে শঙ্কর প্রজাতির পোকা পুষে ওই একই পরিমাণ ডিম থেকে 40 থেকে 50 কেজি গুটি পাওয়া যাচ্ছে। একইভাবে উন্নত জাতের দ্বিচক্রী পলু পালনে প্রতি 100 ডিমের গুটি উৎপাদনে দাঁড়াচ্ছে 40 থেকে 80 কেজি পর্যন্ত। পুরাতন ঝুপি তুঁতের বাগান তুলে বাগানের তুঁত গাছের চারা 2:2, 3:2 ফুট পদ্ধতি অনুসরণ করে উপযুক্ত সার ও সেচ প্রয়োগে উন্নত তুঁত পাতা তৈরি হতে পারে। তার জন্য সরকারি প্রকল্পের মাধ্যমে তুঁত চাষিদের সহায়তা দেওয়া হচ্ছে। দাঁড়িয়েছি সেটা হলো দেশি পদ্ধতি চাষ। সেটা দীর্ঘদিন থেকে চলে আসে, পুরাতন পদ্ধতি। এতে আমাদের কোনো ফলন হয় না এবং কীটনাশক বেশিরভাগই ধ্বংস হয়ে যায়। যেটা নতুন পদ্ধতিতে হচ্ছে আমাদের 2x2 সরকার দিচ্ছে, সেটা এর থেকে দ্বিগুণ, এবং আমার সামনে যেগুলো পাতা রয়েছে সেগুলো 2x2, সেগুলো এর থেকে দ্বিগুণ ফলন হচ্ছে। এই দেখছেন, এরা নতুন পুরাতন পদ্ধতিতে দেশীয় চাষ। এবার এর পাতা ছোট এবং ওটা আমাদের নতুন জমিতে লাগিয়েছি 2x2, যেটা সরকার থেকে দিয়েছে। সেটা 2x2 দ্বিগুণ ফলন হচ্ছে। আরকেভিআই প্রকল্পে আমার 2x2 এর এক্সটেনশন 2 একর করেছি। এখানে দেখাই যাচ্ছে, এখানে যে আমরা 2x2 আরকেভিআই করেছি, যেটা করেছি 1635 ভ্যারাইটিস দিয়ে, সেটা পাতার গুণগত মানটা অনেকটা ভালো এবং পার্শ্বে যে দেশি যে ভ্যারাইটিস, একই জমি, এই জমি থেকে এই পাতাটাই ছিল, এই পাতাটা তুলে আমরা এই 2x2 1635 আমরা ভ্যারাইটিসটা করেছি। এসন, এটা এই এসনটাকে তুলে আমরা 1635 করেছি। এখানে দেখা যাচ্ছে এখানে পাতা এর থেকে দ্বিগুণ। রেশম উৎপাদনের জন্য পোকা প্রতিপালনের জায়গায় জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রেশম চাষিদের উদ্দেশ্যে বিভাগীয় পরামর্শ: প্রতি বন্ধের আগে উপযুক্ত জীবাণুনাশক দিয়ে চাষের সমস্ত যন্ত্রপাতি ও পোকা পালনের ঘর শোধন করা অত্যন্ত জরুরি। চাষিরা যাতে খুব স্বল্প মূল্যে উপযুক্ত জীবাণুনাশক দ্বারা যথার্থভাবে পলু পোকার ঘর পরিশোধনের ব্যবস্থা করতে পারে, তার জন্য সরকারি সহায়তায় জীবাণুনাশক দ্বারা সমস্ত যন্ত্রপাতি ও পোকা পালনের ঘর স্বয়ংভর দলের মাধ্যমে গণপরিশোধন প্রকল্প চালু করা হয়েছে। সরকারি প্রকল্পের সুফল মেলায় চাষিরাও ভীষণ উৎসাহিত।
এছাড়াও বিজেতা, ল্যাবেক্স প্রভৃতি জীবাণুনাশক সরকারি সহায়ক মূল্যে রেশম চাষিদের জন্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। লালপুর থেকে ব্যবহার করি পাউডার 5 বার, মানে বিজয়তা। আর এই যে আপনার এটা ব্যবহার করি, ভালো উন্নতি পাই, ফলন পাই, রেশম কুটি ভালো হয়। 5 দিন ধরে পলুকে আমরা ব্যবহার করি, গায়ে পলু তো মারি, মানে মাটিয়া থেকে আমরা 5 দিন ভরে পলুকে ব্যবহার করি। জালালপুর থেকে 9টা পাউডার পাই, 6টা পাই বিজয়তা। এই ব্যবহার করছি, দুটোকে আমরা ব্যবহার করে আমাদের পলু উন্নতি ভালো। দিনে আমরা 5 বার মারি, 5 কলপ পর্যন্ত মারি, 4 কলপ পর্যন্ত মারি, আর 5 দিন পর্যন্ত ব্যবহার করি। আমাদের সরকারকে দিয়ে আমার প্রচুর লাভ, মানে এরকম লাভ হয় না। মানে আমরা 4 বছর আগে, 3 বছর আগে পড়াটা পাইনি, বছর 2 থেকে আমরা ব্যবহার করছি, প্রত্যেক বন্ধে ব্যবহার করি আমরা, মানে এটা ব্যবহার করছি আমরা। আগে পলু মাছ কাট হতো, আর কিছু হতো, সেটা আর ব্যারামটা নাই, মানে এটা ব্যারামটা সরে গেছে আমাদের, কোনো অসুবিধা নাই আমাদের। রেশম পটু উৎপাদনের পর খুব স্বাভাবিকভাবেই চলে আসে তা থেকে উন্নত সুতো তৈরির বিষয়টি। প্রাচীনকাল থেকেই এই জেলায় মূলত কাঠখাই দিয়ে রেশম সুতো কাটা হতো। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে বিশ্ব এগিয়ে গেলেও এখনো জেলার অনেক জায়গাতেই পুরনো সেই পদ্ধতিতে সুতো উৎপাদনের রেওয়াজ প্রচলিত, অথচ ওই পদ্ধতিতে উৎপাদিত সুতো অত্যন্ত নিম্নমানের। বিশ্ববাজারে তো বটে, দেশীয় বাজারেও তার কদর নেই। সেই কারণে প্রাচীন পদ্ধতিতে উৎপাদিত এই জেলার রেশম সুতো গুণগত মানে পিছিয়ে পড়ছে দক্ষিণের রাজ্যগুলিতে উৎপাদিত সুতোর কাছে। সমস্যার সমাধানে এগিয়ে এসেছে সরকার। সরকারি সহায়তায় কাঠখাইকে কটেজ বেসিন কিংবা ঘোষ বেসিনে পরিবর্তন করা হচ্ছে। এসব উন্নত ধরনের যন্ত্রের ব্যবহার মিলারদের কাছেও যথেষ্ট সমাদর পেয়েছে। তারাও সরকারি সহায়তার দিকে ঝুঁকছেন। হাতে যেটা হচ্ছে কিনা, হাত থেকে মেশিনে সুবিধা হয়েছে এখন, মানে মালের কোয়ালিটিটা ভালো হচ্ছে। আর আপনার লোকের যেটা কাজ করতো ওকে সবসময় পাওয়া যেত না, আসতো আবার
আর না আসলে অসুবিধা হতো, ঘাই বন্ধ করে দিতে হতো, ওই প্রবলেমটা সব। আমার ছেলেরা কাজ করতো দিল্লিতে পানিপথে। এখন আমরা ঘাই করেছি, করে চেঁড় বেড়াকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের ঘাই দিল, তারপরে মোটর দিয়েছে, তারপর ঘাই কুয়া রাখা ঘর দিয়েছে, ঘাই ঘর দিয়েছে। এই আমরা কাজ করছি, এখন বাড়িতেই থাকি। আমরা এখন খুশি আছি। আমাদের 2 বছর থেকে আমাদের ঘর দিয়েছে, গাই দিয়েছে, আমরা ভালো এখন খাচ্ছি। আগে ছেলে মেয়ে ছোট ছিল, 4টা ছেলে, আমরা 2 জন স্বামী স্ত্রী, তো খুব কষ্ট করে আমাদের দিন পার হতো। আবার ঘাই করতে এলাম, রেশম চাষ করতে লাগলাম, আবার ঘাই কুয়ার ঘর রাখা ডিম করার ঘর পেলাম, আবার ঘাই পেলাম, ছেলে পেয়ে আমার বড় হলো, তাই আবার কাজে লাগলো, লেগে দিয়ে আমার সংসারটা শুকিয়ে যাচ্ছে। সুতোর মান এখন যদি বলতে হয় তো পশ্চিমবাংলার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি আমি কোয়ালিটিযুক্ত সুতো তৈরি করি একমাত্র এসআই কটন মেশিন। কটেজ মেশিন থাকার জন্যই আমি তৈরি করতে পারছি, না হলে আজকে ঘোষ মেশিনে বা কাঠ গায়ে এই সুতো তৈরি করা সম্ভব না। কটেজ মেশিনের কাজ করে আমাদের সুবিধা আছে, সকালবেলা রান্না বান্না করে এই যে 8টায় জয়েন্ট দিলাম, 2টা 4টা অবধি করি, আমাদের খুব ভালো লাগে। গিয়ে আবার বাড়ির সংসারে কাজ করতে পারি, বাচ্চাদের মানে পড়াশোনার সুবিধা হয়। হয়তো স্বামীরা কিছুটা রোজগার করে, কিছুটা আমরা এটা আউট ইনকাম করি, এটাতে আমাদের বাচ্চাদের লেখাপড়া খুব ভালো হয়। আর বিড়িতে এরকম হয় না, মানে আমরা 24 ঘন্টা লেগে থাকলেও খুব তো 50 টাকা হয়, আমাদের পোষায় না। আর এটা আমাদের করে খুব আনন্দ পাই, খুব ভালো লাগে। উৎপাদিত সুতোর গুণগত মান বৃদ্ধির জন্য বিশেষজ্ঞরা রোদে রেশম গুটি শুকানোর পরিবর্তে যান্ত্রিক চুল্লির ব্যবহারের পক্ষে রায় দিচ্ছেন। তাতে বর্ষা কিংবা অন্যান্য কারণে গুটি নষ্ট হওয়ার আশঙ্কাও অনেকটা কমে। আমরা তো সেরিকালচার ডিপার্টমেন্ট থেকে এটা পেয়েছি, ঠিক আছে। মানে এটা সুবিধা হয়েছে এই যে আমাদের যে গ্রিন কোকুনটা হয় আর কি, ওটাকে ড্রাই না করলে কেটে বেরিয়ে যায়। ওয়েদার যখন খারাপ থাকে তখন ওটা ড্রাই হয় না আর কি, তখন আমাদের মস্ত ক্ষতি হয়। এই ড্রাই চেম্বারে আমাদের একটু সুবিধা হয়েছে যে হালকা হালকা করে ড্রাইটা হয়ে যাচ্ছে, চেম্বার ড্রাইটা হয়ে যাচ্ছে আর কি, এটাই সুবিধা পেয়েছি আমরা। 20টা ট্রেতে টোটাল এক রাউন্ডে প্রায় 3 মণ 3.5 মণের মতো হয়। সময় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। জ্বালানি বলতে এখানে ওই তো গোটা ঘুষিগুলো দিয়ে গুল কয়লাটাকে জ্বালাতে হয় আর কি, জ্বালানিতে কয়লা লাগে। হ্যাঁ, আমাদের লাভজনক মনে হচ্ছে, কারণ সবচাইতে ভালো জিনিস যে আমরা এটা যেভাবে আনছি গুটিগুলো সেইভাবে সাথে সাথে আমরা এটাকে ড্রাই করতে পারছি। সমীক্ষায় দেখা যাচ্ছে এই জেলার রেশম চাষিরা আর্থিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল। তারা যে ঘরে পলুপোকা প্রতিপালন করেন সেই ঘরেই জীবনযাপন করেন, ফলে বিভিন্ন রোগ জীবাণুতে সংক্রামিত হয়ে অনেক সময় রেশম চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে বর্তমান পারিবারিক শ্রম বা শ্রমিকের অভাবে রেশম চাষের পক্ষে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় এবং পুরাতন পোকাপালন পদ্ধতিও বর্তমান প্রজন্মের কাছে হয়তো গ্রহণযোগ্য হচ্ছে না। সেই সমস্যা থেকে মুক্ত হতে চালু করা হয়েছে সেলফ রিয়ারিং পদ্ধতি। এতে একদিকে যেমন শ্রমিক কম লাগে, অন্যদিকে পরিশ্রমও অনেক কম হয়। তাই এখন খোলা মাঠে মাচা বেঁধে পলুপোকা পোষার কাজ শুরু হয়েছে। খোলামেলা পরিবেশে রোগ জীবাণুর আক্রমণও হচ্ছে অনেক কম। পোকা পোষার এই চরিত্রগত পরিবর্তন খুব অল্প সময়ে রেশম চাষিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
নাম রিয়াউল শেখ, বাড়ি চুনিটোলা। আমি এইভাবে চাষ করছি, মানে এই খাটালে চাষ করে আমরা সুবিধা আছে আমাদের। ডিমটা তো অফিস থেকে এলি, এবার কেউ 400 ডিম আছে আমার। 400 ডিমে হয়তো 100 ডিমে 3 প্যাকেট করে পাউডার দিয়েছে, 2টা করে ভিটামিনের শিশি দিয়েছে আর কি পাকানোর জন্য। এগুলো করে আমরা খুব ভালো আছে, মানে পলু ভালো হয়েছে এখানে। সুবিধা আমাদের যে কাজটা করতে হচ্ছে না, সারিতে হচ্ছে না, সারা আটা বাচ্ছি, পলু ডালা নামা ছাড়া আটা বাচ্ছি, শুধু খালি পাটতে দিতে হয়েছে টেমে টেমে, বাস এটাই। এখানে খুব সুন্দর পলু হয়েছে, মানে জটে ছাড়িয়ে তটে পাই নিছি, ঘরে পলু হাফ হয়েছে, অর্ধেক মরে গেল, রসা হয়ে গেল, দিয়ে বা দিয়ে হয়তো হাত মনে খারাপ হলো। এখানে আমি 100 ডিমে 40 কিলো 45 কিলো 50 কিলো তক করছি। আমাদের সময় তো হয় না, খাটনিটা কম হচ্ছে আমাদের। সকালে দিয়ে চলে যাচ্ছি, 9টার সময় পাতা স্কুল করে এসে আবার পাতা দিতে লেগে যাচ্ছি, খেয়ে রাত্রে ফের পড়াশোনা করছি। আমরা খুশি আছি, কোনো খাটার করে ভালো হচ্ছে। এবার ঘরে রাখতাম আগে তো ভালো হতো না। বিভিন্ন রকমের সুবিধা হচ্ছে, যে খাটে মানে করছে ডালাই করে খুঁজছি, তো আমাদের বিভিন্ন রকম খাটতে হচ্ছে, সরাতে হচ্ছে, করতে হচ্ছে। সে রান্না করে আমাদের খাটালটা করে দিলাম, তো সেটা আমাদের মানে কাজটা আমাদের সুবিধা হচ্ছে, করতে হচ্ছে না। আমাদের 500 ডিম আছে। এই পদ্ধতি আমার পুরো ভালো হয়েছে, মানে বাইরে রেখেছি তো, বাইরে দেখার জন্য আলো বাতাস সব কিছু পাচ্ছে, পুরোটা বেশ ভালোই হচ্ছে। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে চাষের দিন কমানো। রেশম চাষের ক্ষেত্রে দেখা যায় পলু পোকা পাকা শুরু হওয়ার মোট 4 থেকে 5 দিন সময় লাগে সমস্ত পোকা পাকতে, কিন্তু সম্পূর্ণ নামে এক হরমোন ব্যবহারের ফলে 2-1 দিনের মধ্যেই পোকা পাকার কাজ শেষ হয়ে যাচ্ছে। তাতে একদিকে যেমন সময় ও খরচ বাঁচছে, অন্যদিকে রোগ পোকার আক্রমণের ফলে চাষে ক্ষতির সম্ভাবনাও কমছে। জমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিকাশি ব্যবস্থা ঠিক রাখার জন্য যন্ত্রের পরিবর্তন। প্রতি বছর 5টি মরশুমে এই জেলায় রেশম চাষ হয়ে থাকে। স্বাভাবিকভাবেই প্রতিটি বন্ধের পর তুঁত জমির আগাছা ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন। একই সঙ্গে সুন্দর নিকাশি ব্যবস্থার দিকেও নজর রাখতে হয়। এদিকে দিন দিন বাড়ছে শ্রমিকের মজুরির পরিমাণ, সমস্যায় পড়ছে গরিব চাষিরা। সেক্ষেত্রে উন্নত তুঁত পাতা উৎপাদনের লক্ষ্যে বিস্তৃত কোণযুক্ত 2:2 জমি তৈরির ক্ষেত্রে উপযুক্ত যান্ত্রিক পদ্ধতির প্রয়োজন। তাতে খরচ বাঁচানোর পাশাপাশি সময়োপযোগী পরিচর্যাও সম্ভব হবে। রেশমগুটির বিপণন। মালদা জেলার কালিয়াচকের কেন্দ্রস্থলে অবস্থিত রেশমগুটির মূল বাজার। রেশম চাষিরা নিজেদের উৎপাদিত গুটি এই বাজারে নিয়ে আসেন। রিলাররাও চাষিদের পরিপূরক। দুপক্ষের আলোচনার ভিত্তিতে গুটির দাম নির্ধারণ করা হয়। গুটির ক্রয় বিক্রয় সংক্রান্ত পরিষেবা দেওয়ার জন্য সেখানে স্বয়ংভর গোষ্ঠীর 13 জন বিপণন সহায়ককে নিযুক্ত করা হয়েছে। গুটির ওজন নির্ধারণের জন্য সরকারের তরফে বসানো হয়েছে ডিজিটাল যন্ত্র। সেখানে সঠিক ব্যালেন্সের মাধ্যমে গুটির ওজন নির্ধারণ করা হয়।
এছাড়াও সরকারি ব্যবস্থাপনায় রেশম শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের হেলথ ইন্স্যুরেন্স, ডিম উৎপাদকের প্রযুক্তিগত উন্নয়নের সহায়তা দান সহ বিভিন্ন বিষয়ে রেশম চাষিদের সরকারের সহায়তা দেওয়া হচ্ছে। বর্তমানে আমরা রাজ্য সরকারের সহযোগিতায় আমরা অনেক কিছু পেয়েছি এবং আগামী দিনে আমরা ভালো বীজ উৎপাদন করতে পারছি। যেমন পিছনের দিক তাকাতে গেলে আমরা সেটা কোয়ালিটি ডিম করতে পারতাম না, ইকুইপমেন্ট সাপোর্ট পেয়ে আমরা ভালো করতে পারছি এবং আমাদের জীবন ধারণ আগের চাইতে অনেকটাই পাল্টে গিয়েছে। মালদা জেলা আমাদের মোটামুটি সংখ্যায় তো অনেক ছিল 252 জন, আমরা রানিং অবস্থায় মূলত 120 থেকে 25 জন বর্তমানে আছি। রেশম শিল্পীদের সরকারি সহায়তা প্রদানকারী পরিষেবা কেন্দ্র নির্মাণ হয়েছে কালিয়াচক 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, জালালপুর, সুজাপুর, মোথাবাড়ি, ইংরেজবাজার, মানিকচক, রতুয়া, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, গাজল, আইহো ও পিয়াসবাড়িতে। সরকারি খামার রয়েছে পিয়াসবাড়ি, অমৃতি, কৃষ্ণপুর, সাদুল্লাপুর ও রামচন্দ্রপুরে। অমৃতি ও পিয়াসবাড়িতে রয়েছে রেশমের বীজাগারও। জেলার একমাত্র রেশম সুতো কাটায় সরকারি প্রশিক্ষণ কেন্দ্রটি রয়েছে মালদা শহরের রাজমহল রোডে, নাম পেডি সিল্ক রিলিং ইনস্টিটিউট। ঐতিহ্যময় এই শিল্পের বর্তমান স্লোগান বস্ত্রের রানী রেশম ছিল, আছে, থাকবে।